E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো স্যার। ভালো আছো তো? হ্যাঁ স্যার। গুড, বসো। আজকে আমরা পারমাণবিক আয়তন, পারমাণবিক ব্যাসার্ধ, যোজ্যতা, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই প্রভৃতি ধর্মের ভিত্তিতে মৌলের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণী তথা মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি অপসারণ, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক ও এফ ব্লক মৌল সম্পর্কে। তো আজকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে মৌলের ধর্মের পর্যায়ক্রমিকতা বা পর্যায়বৃত্তি বলতে কি বোঝায়। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ের বিভিন্ন মৌলগুলির ধর্ম ক্রমিক পরিবর্তন হতে থাকে। পারমাণবিক ক্রমাঙ্কের একটি নির্দিষ্ট ব্যবধানে 2, 8, 8, 18, 18, 32 একই রকম ধর্ম বিশিষ্ট মৌল পাওয়া যায়। এই ঘটনাটাকেই মৌলের ধর্মের পর্যায়ক্রমিক পরিবর্তন বলা হয় বা আবর্তন বলা হয়। এখন আমরা প্রথমে পারমাণবিক আয়তনের সাপেক্ষে বিষয়টা আলোচনা করি। তো পারমাণবিক আয়তন বলতে কোন কঠিন মৌলের 1 গ্রাম পরমাণু এর গলনাঙ্কে যে আয়তন দখল করে তাকে বোঝায়, এবং এর পরিমাপ করি আমরা গ্রাম পারমাণবিক ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে পারমাণবিক আয়তন পাওয়া যায়। পারমাণবিক আয়তন ভর বাই ঘনত্ব। 1870 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুথার বেয়ার পারমাণবিক গুরুত্বকে ভুজ অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং পারমাণবিক ক্রমাঙ্ককে কুটি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ধরে যে লেখচিত্র অঙ্কন করে সেটা দেখতে অনেকটা সপ্তশীর্ষ তরঙ্গের মতো। প্রতি তরঙ্গের শীর্ষে তীব্র সক্রিয় ক্ষার ধাতুগুলি অবস্থান করে। তরঙ্গের তলদেশে ভারী কম সক্রিয় সন্ধিগত মৌলগুলি অবস্থান করে। তরঙ্গের ঊর্ধ্বাভিমুখী অংশে তড়িৎ ঋণাত্মক অধাতব মৌলগুলি, নিম্নাভিমুখী অংশে সক্রিয় ধাতুগুলি অবস্থান করে।
তাহলে এই লেখচিত্র থেকে আমরা দেখতে পারি যে লেখচিত্রের সুদৃশ্য স্থানাধিকারী একই রকম স্থানে যে মৌলগুলি অবস্থান করে তারা সমধর্মী হয় এবং পর্যায় সারণীর একই শ্রেণীতে তারা অবস্থান করে। এর থেকে আমরা বুঝতে পারি যে পারমাণবিক মৌলগুলি পারমাণবিক আয়তন পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এখন যে আলোচনা থেকে প্রথমে দেখি সুভদ্রা শীর্ষের প্রতি তরঙ্গের শীর্ষে কোন মৌলগুলি অবস্থান করে? তীব্র তড়িৎ ধনাত্মক সক্রিয় ক্ষার ধাতুগুলি। গুড, বসো। অতঃপর আমরা আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়। তো এমনিতে পারমাণবিক ব্যাসার্ধ হলো স্বাভাবিকভাবে মৌলের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের দূরত্বটাকেই ব্যাসার্ধ বলে। তো পারমাণবিক ব্যাসার্ধ প্রধানত 3 প্রকার: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। চলো এবার আমরা স্লাইডের মাধ্যমে এই বিভিন্ন প্রকার ব্যাসার্ধগুলি বোঝার চেষ্টা করি। প্রথমত দেখো সমযোজী ব্যাসার্ধ, এটাকে আবার দুইটা ভাগে হোমোনিউক্লিয়, হেটারোনিউক্লিয়। হোমোনিউক্লিয় দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ আর ½ ইন্টু আন্তঃনিউক্লিয় দূরত্ব, অর্থাৎ একই মৌলের দুটি পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হলো সমযোজী ব্যাসার্ধ। ভিন্ন মৌলের দুটি পরমাণু যদি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, এবি দুটি মৌল পরমাণুকে এবি ধরলে আর এবি আর এ প্লাস আর বি। ধাতব ব্যাসার্ধ, ধাতব কেলাসে পাশাপাশি দুটি পরমাণুর কেন্দ্র দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, কোন মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর নিকটতম পরমাণু দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। দুটি অণু, ওই দুইটা অণুর নিকটতম পরমাণু দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হলো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে আমরা দেখি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। পর্যায় সারণীতে সেটা কিভাবে আবর্তিত হয়? কোন পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি অগ্রসর হই, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। তারপরে আমরা আলোচনা করব যোজ্যতা সম্পর্কে। যোজ্যতার সংজ্ঞা তোমরা আগেই জানো, নিচে গ্লাসের ব্যাপার। এখন যে পর্যায় সারণীটা প্রকৃতপক্ষে যোজ্যতা ভিত্তিক শ্রেণী বিভাগ। কোন পর্যায়ে বিভিন্ন মৌলগুলির যোজ্যতা, অক্সিজেন ভিত্তিক যোজ্যতা মাপা হলে দেখা যায় বলে শ্রেণী সংখ্যার সমান যোজ্যতাটা। অষ্টম শ্রেণীতে সর্বোচ্চ যোজ্যতা শুধু দুটি মৌলের ক্ষেত্রে দেখা যায়, রুথেনিয়াম টেট্রা অক্সাইড এবং অসমিয়াম টেট্রা অক্সাইড। তাহলে মৌল দুটি হলো রুথেনিয়াম এবং অসমিয়াম। দেখো যোজ্যতার আমরা হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হয় শ্রেণী 1-এ 1, 2-তে 2, এভাবে শ্রেণী 4-এ 4। পরবর্তী শ্রেণী 5 থেকে 7 পর্যন্ত যোজ্যতা হয় 8 বিয়োগ শ্রেণী সংখ্যা। ক্লোরিন ভিত্তিক যোজ্যতা হাইড্রোজেনের মতো। এখন দেখো এই চার্টের মাধ্যমে আমরা অক্সিজেন ভিত্তিক যোজ্যতা দেখো শ্রেণী সংখ্যার সময় শ্রেণী 1-এ 1, 2-তে 2, 3-তে 3। আর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা চতুর্থ শ্রেণীতে 4 এবং পঞ্চম থেকে 8 বিয়োগ 5, 8 বিয়োগ 6। ঠিক আছে যোজ্যতা। লিথিয়াম ওই যে ক্লোরিন ভিত্তিক যোজ্যতা হাইড্রোজেনের কত সেটা আমরা দেখলাম। তাহলে এখান থেকে আমরা যোজ্যতার পর্যবেক্ষণ করলে কি বুঝতে পারলাম যে যোজ্যতা ও মৌলগুলির যোজ্যতা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একই যোজ্যতা সম্পন্ন মৌলগুলি একই শ্রেণীভুক্ত হয়, বা বিপরীত ক্রমে একই শ্রেণীভুক্ত মৌলগুলির যোজ্যতা সমান হয়। ঠিক আছে, তারপর পরবর্তী সময়ে আমরা আলোচনায় যাব আয়নন বিভব। প্রথমে আমরা জানি আয়নন বিভব কাকে বলে। সর্বনিম্ন শক্তি স্তর বা ভূমি স্তরে স্থিত কোন মৌলের গ্যাসীয় বিচ্ছিন্ন প্রসম পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে আলাদা বা দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে অপসারণ করে পরমাণুটাকে একক পরাতরিধর্মী আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নন বিভব। ধরো
গ্যাসীয় বিচ্ছিন্ন প্রসম পরমাণু, তাকে দিলাম আমরা শক্তি, সে হলো একটা গ্যাসীয় ক্যাটায়ন। প্রথম ইলেকট্রনটা অপসারণের যে শক্তি দিলাম সেটা প্রথম আয়নন বিভব। এইরকম ভাবে দ্বিতীয় তৃতীয় ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তি তাদেরকে প্রয়োজন হয় তাদেরকে বলে দ্বিতীয় আয়নন বিভব এবং তৃতীয় আয়ন বিভব। এবং আয়নন বিভবের যেহেতু শক্তি প্রয়োগ করি, আয়নন বিভবের মান সর্বদাই ধনাত্মক হয়। আয়নন বিভবের মান দেখো, পরমাণুর আকার, পরমাণুর নিউক্লিয়াসের আধান, অভ্যন্তরীণ কক্ষক সমূহের আবরণী ক্ষমতা, কক্ষকের বেদন ক্ষমতা, অর্ধপূর্ণ পরিপূর্ণ কক্ষকের প্রভাব, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস প্রভৃতি বিষয়গুলির উপর নির্ভর করে। পর্যায় সারণীতে মৌলের আয়নন বিভব কিভাবে পরিবর্তিত হয় সেটা বিভিন্ন চার্টের মাধ্যমে দেখো। একই পর্যায়ের মৌলগুলি যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, আয়নন বিভবটা বৃদ্ধি পায়। যেহেতু ওই যে আমরা দেখলাম জোর বিজোর ইলেকট্রন, তো মাঝে মধ্যে একটু ভারে আবার একটু কমে, ওভারঅল পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে আয়নন বিভবের মান বৃদ্ধি পায়। শ্রেণী বরাবর এই যে লিথিয়াম, হ্যাঁ, বেরিলিয়াম, বোরন, এদের এক পর্যায়ে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে আয়নন বিভবের মান হ্রাস পায়। ওভারঅল দেখো আয়নন বিভব পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। তো সুতরাং দেখা গেল আয়নন বিভবের মানও কি হয়, পর্যায়ক্রমিক ভাবে পরিবর্তিত হয়। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপরে আমরা এখন দেখো তো, হ্যাঁ, আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি। প্রথমে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা একই রকম, মানে কোন পরমাণু গ্যাসীয় মানে সর্বনিম্ন শক্তি স্তর বা ভূমি স্তরে থাকা অবস্থা, মানে কোন গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু এর সর্ববহিস্থ কক্ষে মানে যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন যুক্ত করে পরমাণুটাকে একক অপরাধর্মী আয়নে পরিণত করতে, ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বর্জিত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি। এইখানে তুমি ধরো দিলাম এক্স একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, তাকে একটা ইলেকট্রন যুক্ত করলাম, যুক্ত করে এক্স মাইনাস গ্যাসীয় অ্যানায়ন প্লাস শক্তি, এইটাই হলো ইলেকট্রন আসক্তি। যে শক্তি বর্জন করে ইলেকট্রন আসক্তির মান সেই পরমাণুর আকার, পরমাণুর নিউক্লিয়াসের আদান, যে কক্ষকে ইলেকট্রনটা প্রবেশ করবে তার বেদন ক্ষমতা এবং মৌলটার ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। পর্যায় সারণীতে
কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এবং শ্রেণী বরাবর উপর থেকে যদি আমরা নিচের দিকে অগ্রসর হই তাহলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। স্যার, মৌলের আয়নন বিভবের মান সর্বদা ধনাত্মক হয় কেন? আচ্ছা আচ্ছা, বসো, ঠিক আছে। তো এখানে আমরা যদি অভ্যন্তরীণ শক্তি, এখানে দেখো আয়নন বিভবের বেলা আমরা কি করি, ইলেকট্রনটাকে অপসারণ করাই। অপসারণ করে নিউক্লিয়াসের যে তার উপর একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণ বলটাকে মুক্ত করে বাইরে অসীমে তাকে ইলেকট্রনটাকে অপসারণ করতে হয়। সেই প্রক্রিয়ায় আমরা শক্তি প্রয়োগ করতে হয়, পরিবেশ অথবা আমরা। তখন পরমাণুটা শক্তি গ্রহণ করে, এর ফলে ক্যাটায়নের শক্তি পরমাণু অপেক্ষা বেশি হয়। এই জন্য আয়ন বিভবের মান সর্বদাই ধনাত্মক হয়। ঠিক আছে, তো ইলেকট্রন আসক্তিও বুঝলাম আমরা। তারপরে আলোচনা করব মৌলের তড়িৎ ঋণাত্মকতা। দেখো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? অন্য মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোন মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে, দুটি পরমাণু দুইটা ইলেকট্রন দিল, ওই পরমাণু দুটো সমযোজী বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে। ওই ইলেকট্রনগুলিকে সে প্রত্যেকেই তার নিজের দিকে টানে। ওই যে নিজের দিকে টানার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাকে বলা হয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটি আমরা কিসের উপর নির্ভর করে? সেই পরমাণুর আকার, পরমাণুর নিউক্লিয়াসের আধান, পরমাণুর কক্ষের সংখ্যা, তারপরে তার জারণ অবস্থা, তার ইলেকট্রন আসক্তির উপর একটা নির্ভর করে। তারপরে তোমার সংকরায়ন অবস্থা, আমরা দেখবো যে sp greater than sp2 greater than sp3। এখন এই ইলেকট্রন, এই যে তড়িৎ ঋণাত্মকতা মূল পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়? আমাদের মেইন টপিক হলো কি, বারবারই আমাদেরকে দেখাতে হবে যে মৌলগুলির যে ধর্মগুলি পর্যায়ক্রমিক ভাবে পরিবর্তিত হয়। তো তড়িৎ ঋণাত্মকতাও কি, কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে বিভিন্ন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। তাই এই যে আমরা এই পর্যালোচনা করলে কি বুঝতে পারি যে ইলেকট্রন, এই যে তড়িৎ ঋণাত্মকতার মান পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ফিরে ফিরে আসে একই রকম ধর্ম বিশিষ্ট মৌল। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মেইন বিষয়। দেখো, তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর শ্রেণী বরাবর দেখালাম। এখন অভিজিৎ বলতে কি, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান, মানে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? গুড, বসো। শাওলি বলো। এই যে যুদ্ধ আলোচনা করেছিলাম, ঠিক আছে তো, মনে আছে? আচ্ছা, তো অষ্টম শ্রেণীতে কোন মৌলগুলির যোজ্যতা 8 হয়? অষ্টম শ্রেণীতে আচ্ছা, ঠিক আছে, কিছু হবে না। দেখি পূর্ব বলো দেখি। অসমিয়াম টেট্রাঅক্সাইড এবং রুথেনিয়াম টেট্রাঅক্সাইড। মৌলগুলির নামটা কি? অসমিয়াম আর রুথেনিয়াম। গুড, বুঝেছো তো? কিছু হবে না। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের যে ধর্মগুলি আলোচনা করার কথা, সেখানে আমাদের আর কি রইল? ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো ঘনত্ব কাকে বলে? নিচে ব্যাখ্যা করেছ, একক আয়তনের পদার্থের ভরকে ঘনত্ব বলে। ঠিক আছে, তো ঘনত্ব ইজ ইকুয়াল টু তো আমরা পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলির ঘনত্ব যদি পর্যবেক্ষণ করি, তখন আমরা দেখি যে কোন মৌলগুলির ঘনত্ব পর্যায় বরাবর অগ্রসর হলে, বাম থেকে ডান দিকে অগ্রসর হলে প্রথম পর্যায় থেকে ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, তৃতীয় কোনো পর্যায়ের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীতে গিয়ে সর্বোচ্চ হয়, পরে আবার কমতে থাকে। তাহলে এই যে পরিবর্তনটা প্রথমে চতুর্থ শ্রেণী অবধি বাড়ে, তারপরে আবার কমে। ঠিক আছে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে মৌলগুলির ঘনত্ব, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যাগুলি বেড়ে যায়, নিউট্রন সংখ্যা, ঘনত্ব সর্বদাই
বৃদ্ধি পায়। আয়তনও বাড়ে, কিন্তু তারপরেও কি ওভারঅল ঘনত্ব শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এখন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক কাকে বলে? হ্যাঁ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, সেটাকে গলনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হওয়া শুরু করে এবং সমস্ত তরল ফুটে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, হ্যাঁ, সেটাকে স্ফুটনাঙ্ক বলে। এই যে বৈশিষ্ট্যগুলি পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের ক্ষেত্রে কিভাবে এগুলি পরিবর্তিত হয়। এখন দেখো, এই যে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গতানুগতিক যদি অগ্রসর হই, হ্যাঁ, মৌলগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রথমত বৃদ্ধি পায়, সেই তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীতে গিয়ে সর্বোচ্চ হয়, পরবর্তী সময়ে আবার হ্রাস পায়। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে থাকে না। তাহলে ওভারঅল এই পর্যায় সারণীতে দেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব উল্লেখযোগ্য এক্সেপশন মানে ব্যতিক্রম সহ পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই তিনটে ধর্মের মধ্যে ব্যতিক্রমের সংখ্যাটা একটু বেশি। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, আমরা যদি এখন কিছু মানে প্রশ্ন দেখো, ফলত দেখি রহে না, তড়িৎ ঋণাত্মকতা মনে আছে, একটু আগে বলে গেলাম। পর্যায় সারণীতে মানে পর্যায় বা শ্রেণী বরাবর মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে পরিবর্তিত হয়? মৌলগুলি পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, ঠিক আছে। তো এখন বসো, তাহলে ওভারঅল এই সবগুলি ধর্ম যদি আমরা এখন একত্র করি, প্রথম কি আলোচনা করেছিলাম? পারমাণবিক আয়তন, তারপরে পারমাণবিক ব্যাসার্ধ, যোজ্যতা, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো এগুলি দেখো সামগ্রিকভাবে পরিবর্তনটা, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা যে কোনো ধর্ম পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে সেটা হ্রাস পায়। ঠিক আছে। তো এইখানে দেখো বিভিন্ন এই যে ইয়েগুলি ধর্মগুলি দেখো, আয়নাইজেশন এনার্জি বাম থেকে ডান দিকে বাড়লো, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে, এটা উপরের দিকে বৃদ্ধি, আমরা বলতেছি নিচের দিকে, উপর দিকে, এরোটা উপরের দিকে। হ্যাঁ, তো এই যে বাম থেকে ডান দিকে যেটা বৃদ্ধি, নিচ থেকে উপরের দিকে সেটাও কি বৃদ্ধি, কিন্তু উপর থেকে নিচের দিকে সেটা হ্রাস। সমগ্রগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করো, বা আমরা যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম সেগুলি ক্লিয়ার হলো কিনা তোমাদের? হ্যাঁ, ঠিক আছে। তো তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা বলতে পারো। পরবর্তী সময়ে বিভিন্ন উদাহরণ সহযোগে বা বিভিন্ন প্রশ্নের এই আলোচনাগুলি করব। তো এখন এইখানে তো আর কোনো কনফিউশন নেই। হ্যাঁ, কিন্তু অন্যান্য কিছু প্রশ্ন আমরা তো তড়িৎ ঋণাত্মকতা পড়েছিলাম। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে দেখো সর্বোচ্চ সবচেয়ে ঋণাত্মক মূল্যটা হলো ফ্লুরিন, আর কম তড়িৎ ঋণাত্মক মূল্যটা হলো সিজিয়াম। লিখে রাখো। ঠিক আছে। আর পরমাণুর আকারের মধ্যে সবচেয়ে বড় মৌল সিজিয়াম এবং সবচেয়ে ছোট মৌল হলো হিলিয়াম। লিখেছ? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আগামী ক্লাসে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা এই যে ধর্মগুলি আমরা স্টাডি করলাম, পড়লাম, সেগুলি ভালো করে পড়ে আসবে।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।